মাঝরাতে বেশ অস্বস্তি হওয়াতে ঘুম ভেঙে গেল সবুজের। বিছানার ওপর সে উঠে বসল, দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, রাত্রি 2টোর সময় আমার ঘুমটা ভেঙে গেল কি করে? এরকম তো আগে কখনো হয়নি আমার সাথে। আর ঘরটাও কিরকম গুমোট হয়ে আছে। উফ, একে ভাদ্র মাসের প্যাচপ্যাচে গরম, তার উপরে লোডশেডিং, আর পারি না। সবুজ উঠে গিয়ে জানলাটা খুলে দিল। যতই গরম থাকুক না কেন, সেই জানলাটা পারতপক্ষে খোলে না, কারণ খুললেই দূরের সেই পচা ডোবাটা চোখে পড়ে। একটা ফুরফুরে ঠান্ডা হাওয়া গায়ে ঝাপটা দিয়ে বেরিয়ে গেল। কাছে পিঠে কোথাও বৃষ্টি হয়েছে বোধহয়। যাই, আরেকবার শোয়ার চেষ্টা করে দেখি, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। সবুজ বিছানায় গিয়ে শুয়ে পড়ল, এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করল। একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখল 2:30 বাজে। হঠাৎ দূর থেকে একটা মিষ্টি বাঁশির শব্দ কানে এলো তার। সবুজের গায়ের লোম খাড়া হয়ে গেল। থরথর করে কাঁপতে কাঁপতে দুহাতে কান চাপা দিয়ে শোয়ার চেষ্টা করল। আরে, আবার সেই শব্দটা। কিছুতেই যে শব্দ আমার পিছু ছাড়ছে না। আর জানলাটা খুললেই এই বাঁশির শব্দ কানে আসে, আর মনে পড়ে যায়। বাঁশির আওয়াজ শুনতে শুনতে তার স্নায়ু দুর্বল হয়ে পড়ল, ঢলে পড়ল গভীর নিদ্রায়। সবুজ, এই সবুজ, ওঠ, এখানে কি করছিস তুই? আমি এখানে কি করে এলাম? শম্ভু কাকা, তুমি এখানে? তোর বাবা মা তোকে গোটা গ্রাম খুঁজে বেড়াচ্ছে। কোথায় ছিলি কাল সারা রাত, আর এখানেই বা এলি কি করে? আমি নিজেই তো জানি না এখানে কি করে এলাম। এই অভিশপ্ত জায়গাটা আমার পিছু ছাড়বে না দেখছি, সমানে এখানে চলে আসছি। একবার সবুজ চারপাশে তাকিয়ে দেখল, রোদ ঝাঝা করছে চারদিকে। শম্ভু কাকা, কটা বাজে গো? 10:30 বাজে। চল চল, অনেক হয়েছে, এখন আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না। চল, এখন বাকি কথা বাড়ি গিয়ে হবে। সবুজ শম্ভু কাকার পিছু পিছু হাঁটতে হাঁটতে ভাবল, তার মানে আমি কি সারা রাত এখানেই ছিলাম? কিন্তু এখানে এলাম কি করে? যতদূর মনে পড়ছে, রাতে সেই বাঁশির আওয়াজ, মাথাটা যন্ত্রণায় ফেটে পড়ছে। মিনিট 2 হাঁটার পর যখন তারা সবুজের বাড়ি পৌঁছল, সবুজ দেখল গেটের সামনে তার বাবা চিন্তিত মুখে হাঁটাচলা করছে। সবুজকে দেখেই ছুটে এলো। এই সবুজ, কোথায় ছিলি তুই? সারা রাত বাড়ির বাইরে কি করছিলি? ওরে, আমাদের তোকে নিয়ে কত চিন্তা হয় সেটা জানিস না? আর বলো না ধনঞ্জয় দা, ওই পচা ডোবার ওখানে হাত পা ছড়িয়ে শুয়েছিল আমাদের সবুজ। আমি তো গিয়ে ঘুম থেকে তুললাম। হ্যাঁ, তুই পচা ডোবার ওখানে গিয়েছিলি? ওরে বাবা, তোর সাহস তো কম না, এত সব কিছু জানার পরেও তুই। ধনঞ্জয়, ওকে আর বকো না, বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম করতে বলো। সবুজ আওয়াজ লক্ষ্য করে তাকিয়ে দেখল গ্রামের মোড়ল শিবু জ্যাঠা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। বাবা সবুজ, তুমি এখন ঘরে গিয়ে বিশ্রাম নাও বাবা। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তোমার শরীরের অবস্থা ভালো নয়। শুধু হাত পা ধুয়ে একটু বিশ্রাম নাও, তারপর সন্ধ্যা নাগাদ আমি আবার আসছি, তখন তোমার কাছ থেকে সবটা শুনবো, কেমন? শিবু জ্যাঠা চলে গেলেন। সবুজ ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে খাবার নিয়ে নিজের ঘরের বিছানায় এসে বসল। বড্ড ক্লান্ত লাগছে তার। আগের রাতের কথা ভাবতে ভাবতে কখন যেন আবারও গভীর নিদ্রায় ঢলে পড়ল। যখন ঘুম ভাঙল, চারিদিকে অন্ধকার, সন্ধে হয়ে গেছে। কিছু দূরে শাঁখ বাজার শব্দ তার কানে এলো। সবুজ বার দুয়েক তার বাবা মাকে ডাকল। বাবা, মা, কোথায় তোমরা? কোনো সাড়া নেই। ঘর থেকে বেরিয়ে দেখল সবাই বাড়ির সামনের চাতালটায় বসে রয়েছে। সবুজ, এসেছিস? তাহলে ঘুম হলো তোর? হ্যাঁ শম্ভু কাকা, বলো। এবার বলো তো বাবা, তুমি মাঝরাতে বাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলে, আর পচা ডোবার ওখানেই বা গিয়েছিলে কেন? আমি জানি না জেঠু, বিশ্বাস করো আমার কিচ্ছু মনে নেই। কিছু মনে নেই বললেই তো হয় না। আচ্ছা, শোয়ার আগে কি হয়েছিল কিছু মনে আছে? না, তেমন কিছু হয়নি। তবে তবে কি?
মাঝরাতে হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। তারপরে ঘরটা প্রচণ্ড গুমোট হওয়ায় দক্ষিণের জানলাটা খুলে দিই, আর তারপরেই একটা বাঁশির আওয়াজ আমার কানে আসে। আর বাঁশি? শম্ভু কাকার মুখ কালো হয়ে যায়, আবার প্রশ্ন করে, কিরকম আওয়াজ বলতে পারো? একটা একটা অদ্ভুত ছন্দে বাজছিল বাঁশিটা। কিছুক্ষণ শুনলেই মাথাটা কীরকম ঝিমঝিম করে। এর আগেও আমি বাঁশির আওয়াজ শুনেছি, বাবা মাকে বলেছিলাম, কিন্তু তারা কেউ বিশ্বাসই করেনি। তারা বলেছিল যে আমি নাকি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি। শম্ভু কাকা, তুমি কি জানো এই বিষয়ে কিছু? তোরা তো এই গ্রামে এসেছিস মোট 15 বছর হলো, তাই তোদের কেউই এই বিষয়ে কিছু জানে না। ঘটনাটা ঘটেছিল আজ থেকে 20 বছর আগে। এই যে পচা ডোবা আছে না, সেটা চিরকাল এই রকম ছিল না। টলটলে পরিষ্কার জল, আর তাতে নানান রকমের মাছ ঘুরে বেড়াতো। আমার ঠাকুরদা হরগোবিন্দ চৌধুরী ওই ডোবার পত্তন করেন। আসলে এই গ্রামে দীর্ঘ 5 বছর ধরে খরা হওয়ার কারণে ঠাকুরদা জলের সমস্যা মেটানোর জন্য ডোবাটির পত্তন করেন। পরবর্তীকালে আমার বাবার সময় আর্থিক অসচ্ছলতার কারণে ওই ডোবা আমরা বিক্রি করে দিই। সেই সময় ওই ডোবার ধারে একটা কুঁড়ে ঘর করে থাকতো একটা অন্ধ বুড়ি আর তার ছেলে। আমার ঠাকুরদাই তাকে ওখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। পরবর্তীকালে আমার বাবা যখন ওই ডোবা জমি সমেত বিক্রি করেন, তখন তারা আপত্তি জানায়নি। ওই ছেলে খুব সুন্দর বাঁশি বাজাতো। তার বাঁশির মূর্ছনায় গোটা গ্রাম মেতে থাকতো। সন্ধে হলেই সে রেওয়াজে বসত। আরও আমরা দূরে সেই নাট মন্দির থেকে তার আওয়াজ শুনতে পেতাম। বড় অদ্ভুত ছিল তার বাঁশির সুর। কেমন মোহগ্রস্ত হয়ে পড়তাম সকলে। ছেলেটাকে খুব ভালোবাসতাম আমরা। সকালবেলা ছেলে তার অন্ধ মাকে নিয়ে ভিক্ষা করতে বেরোতো। যা পেত তা দিয়েই তার সংসার চলে যেত। আমরাও তাদের যথাসাধ্য চেষ্টা করতাম সাহায্য করার। আমরা তাকে ডেকে বহুবার পড়াশোনার কথা বলি, কিন্তু সে তার অন্ধ মাকে ছেড়ে যেতে রাজি হয়নি। গ্রামে স্কুলে ক্লাস 8 অবধি পড়েছিল। তখন স্কুলে 8-এর পর আর পড়াশোনা হতো না। উচ্চশিক্ষার জন্য শহরে যেতে হতো। সমু চাইনি তার মাকে ফেলে রেখে শহরে যেতে। সমু? ওই অন্ধ বুড়ির ছেলের নাম সমু, যে খুব সুন্দর বাঁশি বাজাতো সে। আচ্ছা, বুঝলাম। তারপর সবকিছু ঠিকঠাক আগের মতোই চলছিল। কিন্তু একদিন সকালবেলা ওই ডোবার কাছে গুচ্ছের লোক দেখতে পাই। আমরা গ্রামের লোকেরা কৌতূহলী হয়ে ওই ডোবার ধারে গিয়ে পৌঁছই। গিয়ে দেখি কয়েকজন লোক মিলে মাটি ফেলে ওই ডোবা বোঝানোর চেষ্টা করছে। আমরা গিয়ে জিজ্ঞেস করি, এই এখানে কি হচ্ছে? তোমরা কে? এই ডোবা বোঝানোর চেষ্টা করছো কেন? দেখো না শম্ভুদা, ওরা এই ডোবা বুঝিয়ে এখানে ফ্যাক্টরি করবে বলছে। আমরা বাধা দিতে যাওয়ায় বলে আমাদের ঝুপড়িও ভেঙে দেবে। আমি এই সময় এই অবস্থায় আমার বয়স্ক মাকে নিয়ে কোথায় যাব বলো তো? সমুর কথা শুনে আমরা ওই লোকগুলোর মধ্যে একজন মাতব্বর গোছের লোকের কাছে গিয়ে বললাম, এই তোমরা এখানে কি করছো? ওই ডোবাটাকে বোঝানোর চেষ্টা করছো কেন? মালিক হুকুম দিয়েছে এই ডোবা বুঝিয়ে এখানে ফ্যাক্টরি হবে, এসব ঝুপড়ি ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ফ্যাক্টরি? কিসের ফ্যাক্টরি? আমার বাবা তো ডোবা মাছ চাষের জন্য বিক্রি করেছিল। সেসব আমরা জানি না, আপনি আমাদের মালিকের সঙ্গে গিয়ে কথা বলুন। আমাদের সাথে ওই মজুরদের তর্কাতর্কি শুরু হয়ে গেল। হঠাৎ আমাদের ওই শোরগোল শুনে দূরে গাছের তলায় দাঁড়িয়ে থাকা এক স্যুট বুট পরা ব্যক্তি গটমট করে আমাদের সামনে এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? কি কি সমস্যা?
আরে ওদের কাজ করতে দিচ্ছেন না কেন? চিনতে পারলাম ইনি সেই ব্যক্তি যাকে আমার বাবা ডোবা সহ জমি বিক্রি করেছিলেন। ও আপনি আমাকে চিনতে পারছেন না? আমি শম্ভুনাথ চৌধুরী। আমার বাবা রমাকান্ত চৌধুরী আপনাকে এই ডোবার জমি বিক্রি করেছিলেন। হ্যাঁ, আচ্ছা, তো আমি কি করতে পারি? কেনার সময় তো আপনি কথা দিয়েছিলেন যে এই ডোবায় মাছ চাষ করবেন, কখনোই ওই ডোবা বুঝিয়ে অন্য কিছু করবেন না। আর এই কথা দিয়েছিলেন যে ওই ঝুপড়িতে থাকা মানুষগুলোকে উৎখাত আপনি করবেন না। তাহলে এখন আপনি আপনার কথার খেলাপ করছেন কেন? আমার জমি আমি যা ইচ্ছে তাই করব। তোমার বাবা আমাকে জমি বিক্রি করে দেওয়ার পর তোমাদের আর কোনো অধিকার নেই এখানে আমি কি করব সেটা বলার। কি বলছেনটা কি আপনি? এই ডোবা থেকে গ্রামের লোক জল নেয়, চাষের জমিতে লাগে জল, কত কাজে লাগে এই ডোবা। আর আপনি এই ডোবা বুঝিয়ে এখানে ফ্যাক্টরি বানাবেন? বেশ করবো, এখানে ফ্যাক্টরি করবো, এখানে ফ্যাক্টরি হবে। কি করবি? কি করবি? যা ইচ্ছে করার করে না, যা। এই তোমরা কাজ করো। হঠাৎ আমার সাথে থাকা এক ছেলে বলে উঠল, কিসের ফ্যাক্টরি হবে? এখানে টায়ারের ফ্যাক্টরি হবে, কত লোক কাজ পাবে, তোমাদেরই তো সুবিধে, তোমাদেরই তো ভালো হবে। টায়ারের? তাহলে তো গোটা গ্রাম বসবাসের অযোগ্য হয়ে যাবে। আমরা তা হতে দিতে পারি না। আমরা এক্ষুনি যাচ্ছি লোকাল থানায় কমপ্লেন করতে। আপনারা ডোবা বুঝে ফ্যাক্টরি বানাতে পারেন না, এটা নিয়ম বিরুদ্ধ, আইন বিরুদ্ধ কাজ এগুলো। কি থানা? ওহ বাবা, আরে পুলিশ আমার পকেটে রে, পুলিশ আমার পকেটে। এরকম করে নাড়াবো, পুলিশ দুটো পড়ে যাবে পকেট থেকে, দেখবি। তুই জানিস আমার জামাইবাবুকে? হ্যাঁ, এই এলাকার এমএলএ। খোঁজ নিয়ে দেখ, যাকে সহজ ভাষায় বলে বিধায়ক। শহরের থানার বড়বাবু আমার আগে পিছে ঘোরে। শুনে রাখো খোকা, এখানে টায়ার ফ্যাক্টরি হবেই হবে, ঠিক আছে? এটাই আমার শেষ কথা। যা ইচ্ছে করার করে নাও, যাকে ইচ্ছে ধরার ধরে নাও। পুলিশের কাছে যদি যেতে চাও তাহলে চলে যাও। আমরা বুঝলাম এখানে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় বাবার সাথে আলোচনা করে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। আমি বাড়ি গিয়ে বাবাকে এই কথা বলতেই বাবা বললেন, এখন আমাদের আর কিছু করার নেই। ওরা যা পাওয়ারফুল লোক, ওদের বিরুদ্ধে গেলেই আমাদের ক্ষতি হবে। এই গোটা গ্রাম তার ফল ভোগ করবে। কিন্তু এত সহজে তুমি ওদের ছেড়ে দেবে? আর সমুদের কি হবে? ওরা কোথায় যাবে? ঠিক সেই সময় দেখলাম সমু দৌড়তে দৌড়তে আমাদের বাড়িতে এলো। এসে বাবার সামনে হাত জোর করে বলল, কর্তামশাই, আমাদের বাঁচান। ওরা আমাদের বাড়ি থেকে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমার মা তাদের আটকাতে গেলে আমাদের ধাক্কা মেরে ফেলে দিল। আমরা বললাম আমাদের অন্তত 1 সপ্তাহ সময় দিন। ওরা বললো এত সময় দেওয়া সম্ভব নয়, এখনই তোদের বেরিয়ে যেতে হবে। এখন আমরা কোথায় যাই কর্তামশাই? বাবা সোমু, শান্ত হয়ে শোনো আমার কথাটা। ওদের সাথে লড়াইয়ে আমরা পেরে উঠবো না বাবা। ওরা খুব শক্তিশালী লোক। এখন আমাদের হাতে আর কিচ্ছু নেই। তোমাদের অন্য কোথাও থাকার ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করো না। কিন্তু তা বলে এত সহজে ছেড়ে দেব? ওরা আমার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমরা গরিব বলে কি আমাদের কোনো মান সম্মান নেই? আমি একাই যাচ্ছি ওদের বিরুদ্ধে লড়াই করতে। এই বলে সমু বেরিয়ে গেল। আমি চিৎকার করলাম, এই সমু, সমু, এই দাঁড়া, সমু দাঁড়া। কিন্তু সে পিছনে একটিবারের জন্য ফিরে তাকালো না। কে জানতো ওটাই ছিল আমার সমুকে শেষ দেখা। শেষ দেখা? সমুর কি হলো? তারপর কি হলো আমি সচক্ষে দেখিনি, বাকিটা লোক মুখে শোনা। শোনা যায় সমু লাঠি নিয়ে ওই মজদুরগুলোকে তাড়া করেছিল, তাদের মারতে মারতে এলাকা ছাড়া করেছিল। কিন্তু পরের দিন সকালে গিয়ে আমি ওখানে সমুকে দেখতে পাইনি। ওখানকার লোকেদের মুখেই শুনেছিলাম যে সমু তার মাকে নিয়ে শহরে চলে গেছে। কিছুদিন পর ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। যত লেবার ওখানে কাজ করছিল
সবাই কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে বাড়ি চলে যায়। কেউ আর সেখানে কাজ করতে চায়নি শেষ পর্যন্ত। আর তখনই সেই ডোবার মালিক হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমরা গোটা গ্রামের লোক ধরেই নিই যে সমু এবং তার মায়ের অভিশাপে আজকে ওদের এই অবস্থা। ওই ডোবা আর কেউ ভোগ করতে পারেনি, কারণ তারপরই ওই ডোবাতে যত মাছ ছিল সব মরে ভেসে ওঠে। পচে দুর্গন্ধ বের হতে থাকে ওই ডোবা থেকে। তারপর বার দুয়েক ওই ডোবায় ফ্যাক্টরি তৈরি করার জন্য কথা হয়েছিল বটে, কিন্তু কেউই কাজ শেষ করতে পারেনি। তারপর থেকে ওই ডোবা পরিত্যক্ত হয়ে যায়। কেউ ওই ডোবার ধারে কাছে যেতে সাহস পায় না। তো এই হচ্ছে ওই ডোবার কাহিনী। শম্ভু কাকুর মুখে পুরো গল্প শোনার পর সবুজ থ হয়ে রইল। সবুজকে চুপ থাকতে দেখে শম্ভু কাকা আবার বলল, দেখ, আমি জানি না তোর সাথে কি হয়েছে, তবে আমার কথা যদি তুই শুনিস, আমি বলবো ওই দক্ষিণ দিকে জানলাটা আর খুলিস না। কিছু একটা অশুভ শক্তি জড়িয়ে আছে এর সাথে। রাতে আর কোনো কিছু খাবার ইচ্ছে হলো না সবুজের, তাই চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বাবা মা অনেক জোর করলো কিছু মুখে দেওয়ার জন্য, কিন্তু সবুজের কিছুই খেতে ইচ্ছে করছিল না। এপাশ ওপাশ করতে করতে কখন যে সবুজ ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই। হঠাৎ অস্বস্তি হতেই ঘুম ভেঙে গেল। সে দরদর করে ঘামছে। আবার লোডশেডিং, উফ, আর পারা যায় না। কিন্তু একটা ঠান্ডা হাওয়া আসছে কোত্থেকে। ঘরের দক্ষিণ দিকে তাকাতেই তার বুকটা ছ্যাঁচ করে উঠল। এ কি, জানলাটা খোলা কেন? হালকা ফুরফুরে হাওয়ায় জানলায় লাগানো পর্দাটা উড়ে যাচ্ছে। সবুজ উঠে গিয়ে জানলাটা বন্ধ করতে যাবে, ঠিক সেই সময় আবার সেই বাঁশির আওয়াজ শোনা গেল। আবার সেই বাঁশি। উফ, উফ, কি অসহ্য লাগছে, কি অসহ্য লাগছে। থরথর করে কাঁপতে কাঁপতে সবুজ বিছানায় গিয়ে শোয়। মাথায় বালিশ চাপা দিয়েও সেই বাঁশির আওয়াজ আটকানো যাচ্ছে না। একসময় বিরক্ত হয়ে আবার বিছানার উপর উঠে বসে। না 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 না, এভাবে তো সহ্য করা যায় না। এর একটা হেস্তনেস্ত করতেই হবে। আওয়াজটা ওই পচা ডোবার দিক থেকেই আসছে, তাই না? সবুজ এমনিতে ভীষণ সাহসী ছেলে, তারপর এই বাঁশির আওয়াজে মাথাটা ধরে আছে। এক প্রকার বিরক্ত হয়েই বাড়ির সদর দরজা খুলে রাস্তায় বেরিয়ে পড়ল সে। হ্যাঁ, ঠিকই ধরেছিলাম, বাঁশির আওয়াজটা সেই পচা ডোবার কাছ থেকেই আসছে। সেই বাঁশির আওয়াজ লক্ষ্য করে সবুজ পৌঁছয় পচা ডোবার সামনে। আর ঠিক সেই সময় বাঁশির আওয়াজটাও থেমে যায়। ওটা কি? জলের উপরে ওটা কি ভাসছে? সবুজ স্পষ্ট দেখতে পায় জলের উপর একটা নির্দিষ্ট স্থানে একটা আলোর বিন্দু দপদপ করে জ্বলছে। তার মানে কেউ কি আমাকে কিছু বোঝাতে চাইছে? ওই আলোটা আমার দিকে এগিয়ে আসছে কেন? সবুজ দেখতে পায় সেই আলো ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। সে এবার উল্টো দিকে মুখ করে দৌড়তে শুরু করে। কিছুক্ষণ পর মনে হয় সে যেন সেই একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। কি, আমি তো এই জায়গাতেই দাঁড়িয়েছিলাম। সেই আলোক বিন্দু এবার তার দিকে এগিয়ে আসে। সবুজ এবার একটা চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জ্ঞান ফেরে শম্ভু কাকার ধাক্কা ধাক্কিতে। কিরে, তুই আজকেও এখানে এসে শুয়েছিলি? তোকে না বলেছিলাম ঘরের জানলা বন্ধ করে শুতে? বাড়িতে সবাই তোর জন্য চিন্তা করছে যে। শম্ভু কাকা, আমার বিশ্বাস এই ডোবাতেই কিছু একটা আছে। কেউ যেন আমাকে কিছু জানাতে চাইছে। ওই জায়গাটা একবার তল্লাশি করলে হয় না? সবুজ ডোবার একদিকে আঙুল দেখিয়ে নির্দেশ করে। সে পরে দেখা যাবে খন, আপাতত তুই বাড়ি চ। সেদিনই গ্রামের লোকেরা সবাই মিলে ওই ডোবার একটা অংশ, যেটা সবুজ দেখিয়েছিল, সেখানে নেমে তল্লাশি চালায়। প্রথমে তারা কেউই নামতে রাজি হয়নি, কিন্তু মোড়ল মশাইয়ের আদেশে অবশেষে রাজি হয়। আর সেখান থেকেই পাওয়া যায় একটা কঙ্কাল। পোস্টমর্টম রিপোর্টে জানা যায় ওই কঙ্কাল এক বৃদ্ধার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আনুমানিক 60 থেকে 62। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন স্পষ্ট। গ্রামের সবাই বুঝতে পারে ওই কঙ্কাল সেই অন্ধ বুড়ির।
তাহলে সমুর কি হলো? সে কি এখনো বেঁচে আছে? শম্ভু কাকা সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে। এই পচা ডোবার কালো জলের দিকে তাকিয়ে সবুজের মন খালি খচখচ করতে থাকে। এখনো অনেক কিছু বাকি, গল্পটা এখানে শেষ নয়।